নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে ভিডিওটা শুরু করলাম ফ্রিজটা গোছানো দিয়ে। অনেক দিন ধরে ফ্রিজটা এরকম এলোমেলো অবস্থাতেই পড়েছিল, গোছাবো করে না আর গোছানো হয়ে উঠছিল না। এই কাজগুলো তো অনেকটা সময় নেয়, তাই সকালবেলা সমস্ত কাজবাজ শেষ করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এখন আমি লেগে পড়েছি ফ্রিজটা গোছানোর জন্য। প্রথমে ফ্রিজটাকে আমি একদম খালি করে নিলাম, কারণ আবার নতুনভাবে একটু গোছানোর ইচ্ছে রয়েছে। যখনই মাঝে মধ্যে মাসে একবার আমি ফ্রিজটা ডিপ ক্লিন করি, তখনই জিনিসপত্রগুলো একটু এদিক ওদিক করে ফ্রিজের লুকটাকে চেঞ্জ করার চেষ্টা করি। তো আমি একটা সলিউশন আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, বেকিং সোডা, ভিনিগার আর জল দিয়ে। সেটা দিয়েই আমি ফ্রিজটা পরিষ্কার করে থাকি, আজকেও তাই করলাম। ভিনিগার এমনিতেও বাজে গন্ধকে কাটাতে হেল্প করে, তো সেই কারণে এই সলিউশনটা আমার সবসময় হাতের কাছে বানিয়ে রাখা থাকে। তো এটাকে পুরো ফ্রিজে আমি স্প্রে করে 3-4 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম। তারপরে এমনি একটা ভিজে কাপড় দিয়ে মুছে ফেলতেই দেখলাম খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। তো এই সলিউশনটা কিন্তু আমি অনেক দিন ধরেই ব্যবহার করছি। আর মাসে কিংবা 1.5 মাসে এরকমভাবে ফ্রিজ পরিষ্কার করলে কিন্তু সারা মাস আপনার ফ্রিজটা একদম ফ্রেশ থাকবে, একদমই বাজে গন্ধ আর হবে না। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাও আমি একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। অনেকেই দেখেছি এই যে সাইডের রাবারগুলো আছে সেগুলোকে কিন্তু খুলে পরিষ্কার করে, কিন্তু খোলার পরে লাগানোটা অনেক বেশি কঠিন হয়ে যায়। তো সেই কারণে আমি ভেতরে একটা ভিজে কাপড় দিয়ে ক্লিন করে নিলাম। তারপরে একে একে করে জিনিসগুলো আমি সাজিয়ে রেখে দিচ্ছি। প্রথমে যে বাস্কেটটা রাখলাম তার মধ্যে একটা কাপড় দিয়ে দিয়েছি, তারপরে দুধ, দই এই সমস্ত জিনিসপত্রগুলো রাখলাম। আর সাইডের একটা লম্বা বাস্কেটে যে সমস্ত সসগুলো থাকে সেগুলো রেখেছি। আরও একটা ছোট বাস্কেটের মধ্যে টুকটাক জিনিসপত্র রাখলাম। আর ওই যে লম্বা বাস্কেটটা দেখতে পাচ্ছেন যেটা সাদা, তার মধ্যেও বিভিন্ন ধরনের সস রেখেছি, যেগুলো প্যাকেট সস। তো এরকমভাবেই কিন্তু আমি ফ্রিজটাকে গুছিয়ে নিয়েছি। আর আমার মনে হয় যে কোনো জায়গাকে গোছাতে গেলে কিন্তু বাস্কেটের কোনো বিকল্প নেই। বাস্কেটের মধ্যে জিনিস গুছিয়ে রাখলে দেখা যায় অনেক দিন অবধি খুব সুন্দরভাবে গোছানো থাকে। আর এই তো এখন আপনাদের সাথে আবার দেখা করছি বিকেলবেলা। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছি টুকটাক কাজগুলো করে নেওয়ার জন্য। তো ফ্রিজ থেকে একটু আনারস বের করে নিলাম, তার সাথে একটু বাটার আর মেয়ের জন্য একটু দুধ বের করে নিয়েছি। এই কয়েকদিন হলো বিকেলবেলা মেয়েকে একটু করে দুধ দিচ্ছি, কারণ বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি ও কিন্তু দুধটা খেতে পছন্দ করছে। আর দুধ দিলে আমারও অনেক কাজের সুবিধে। সলিড খাবার দিলে কি হয়, ওর পেছনে অনেকক্ষণ বসে থাকতে হয় ওকে খাওয়ানোর জন্য। তো সেই কারণে 1 গ্লাস করে দুধ আর তার সাথে টুকটাক কিছু দিয়ে দিই। ধরুন কখনো বিস্কিট দিলাম বা কখনো একটুখানি মাখানা দিয়ে দিলাম, রোস্টেড মাখানা। আজকে যেরকম একটা ব্রেড দিচ্ছি। তো এদিকে কিন্তু আমার হাজব্যান্ড কালকে কয়েকটা আম এনেছিল, বাইরেই পড়েছিল, ভাবলাম আমগুলো একদম ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই। আমগুলো না দেখতে খুব ভালো হলেও খেতে একদমই টেস্টি ছিল না। তো শেষমেশ এই আমগুলোকে আমরা খেতেই পারিনি। আমি কিন্তু এটা দিয়ে আমের একটা কেক মতো বানিয়েছিলাম। আর কিছুদিন আগেই শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি এসেছিলেন, তো এই মিষ্টিগুলো এনেছিলেন বাড়িতে বানিয়ে। এটা হচ্ছে ছোলার ডাল দিয়ে বানানো মিষ্টি। তো অনেকগুলো খেয়ে শেষ করা হয়ে গিয়েছে, আর কয়েকটা ছিল, ছোট একটা কন্টেনারের মধ্যে রেখে দিলাম। আর শ্বশুরবাড়ি থেকে আসার সময় গাছের একটা পাকা পেঁপেও এনেছিলেন, তো সেটাকে কেটে একদম ফ্রিজে রেখে দিচ্ছি। কাটা থাকলে কি হয়, মাঝে মধ্যে ইচ্ছে করলে যখন ইচ্ছে হয় তখন খেয়ে নিতে পারি। আবার কাটা না থাকলে না, কাটতে অনেকটা সময় লেগে যায়, তখন আর খেতেও ইচ্ছে করে না। আর এবারে যে বাজার করেছিলাম না, এরকম একটা বড় বাটারের কিউব নিয়েছিলাম, কারণ আমার মেয়ে তো বাটারটা রোজই খায়। হাজব্যান্ডকেও মাঝে মধ্যে বাটার টোস্ট করে অফিসে দিয়ে দিই। তো সেই কারণে বাটারটা এবারে ভেবেছি একটু বেশি বেশি করে এনে রাখবো। তো এরকম আর্ধেক আর্ধেক করে কেটে আমি একদম ছোট ছোট কিউব করে একটা কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রেখে দিই, তাতে করে যে সময় দরকার সেই সময় যেন হাতের কাছে পেয়ে যায়। আর এদিকে কিন্তু মেয়ের দুধটাও গরম করা হয়ে গিয়েছে, এখন এটাকে একটু ঠান্ডা করে নেব। আর তার সাথে ব্রেডটাও সেঁকে নিয়েছিলাম। মেয়ে আবার পিনাট বাটার খেতে ভীষণ ভালোবাসে বলে ব্রেডে একটুখানি পিনাট বাটারও দিয়ে দিলাম। তো ওকে আমি একা খেতে বসিয়ে দিয়ে এসেছি, যেহেতু ওর পছন্দের খাবারটা রয়েছে, আশা করছি ও খেয়ে নেবে। আর এখন চলে এসেছি এই একটা কাজে। অনেক দিন ধরে এই কাজটা করব বলে আর করা হয়ে উঠছিল না। সকালে তো আমার অনেক কাজ থাকে, তো সেই কারণে এই ছোট ছোট কাজগুলো আমি চেষ্টা করি সন্ধ্যের দিকে একটু করে নেওয়ার জন্য। সন্ধ্যেবেলা কাজের খুব একটা বেশি চাপ রাখি না, একটা দুটো কাজই করে থাকি যদি সকালবেলা সেই কাজগুলো না সারতে পারি। তো আজকে আর এই যে চেয়ারটা আছে সেটাকে পুরোপুরি ধুলাম না, কিছুদিন আগেই ধুয়েছিলাম, তো সেই কারণে একটুখানি ঝাড়াঝুড়ি করে নিলাম। নিচের দিকে একটুখানি ধুল জমেছে দেখলাম। আর এই জায়গাটাতে জল রাখি না, এখানে তো প্রত্যেক দিন ঝাড়ু দেওয়া হয় না, তো সেই কারণে
মাসে একবার দুবার করে আমি এরকমভাবে ডিপ ক্লিনিং করে নিই। তো ফ্রিজের পেছনের দিকেও অনেক ধুলোবালি জমেছিল, সব কিছু ঝাড়ু দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আবারও জায়গায় জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। এই যে কার্ডবোর্ডের বক্সটা, এটা আগের বছর মেয়ের জন্মদিনের সময় কেক আনা হয়েছিল, তো সেটা আমি গুছিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে আমি যাবতীয় ব্যাগগুলো গুছিয়ে রাখি, মানে বাজার করার ব্যাগগুলো। তো এর উপরে আমি এরকম একটা গিফট র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিলাম, আর নিচের দিকে না এরকম একটা কাট করে দিয়েছি, যার ফলে ব্যাগগুলোকে অনায়াসে ওখান থেকে টেনে বের করে নেওয়া যাবে, মানে পুরোটা আর খোলার প্রয়োজন পড়বে না। তো এরকমভাবে আমি একটা অর্গানাইজার বানিয়ে নিয়েছি। দেখতেও ভীষণ সুন্দর হয়েছে আর ভীষণ হেল্পফুলও। তো আপনাদের কাছে এই অর্গানাইজারটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই ধরনের জিনিসপত্রগুলো না আমি বানাতে ভীষণ ভালোবাসি, কিন্তু এগুলো তো অনেকটা সময় নেয়, আর এখন ছোট বেবিকে নিয়ে এতটা সময় করে উঠতে পারি না। তো সেই কারণে যখন মাঝে মধ্যে সময় পাই আমি টুকটাক করে বানিয়ে নিই। আর সেই কারণে আমার স্টোর রুমে কিন্তু অনেক কার্ডবোর্ডের বক্স রাখা রয়েছে, মাঝে মধ্যে সময় করে বানাবো বলে। আর ওখানটা একটা ছেঁড়া কাপড়ও রেখে দিলাম, যাতে মাঝে মধ্যে জল নিতে গেলে ওখানে যে জলটা পড়ে যায় সেটা আমি যাতে মুছে নিতে পারি। আর এই তো এখন এদিকে চলে এসেছি মেয়ের এই খেলনার জায়গাটা একটুখানি ডাস্টিং করে নেওয়ার জন্য। সকালেই জায়গাটা সরিয়ে নিচটা আমি ঝাড়ু মোছা করে নিয়েছিলাম, কিন্তু সেলফগুলোকে আর মোছা হয়নি, তাই ভাবলাম এখন সময় রয়েছে এই কাজটা করে নিই। আর এই কাজটা করতে করতে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই আর বোনেদের নামগুলো আমি নিয়ে নিই। রাধা পয়রা, কাই দিদিভাই, পিউষ ব্লগ, সাক্ষী সাউ, আমাদের গল্পকথা, পপি দিদিভাই, ইটস শম্পি, রাজু সাইরাক, শিল্পী গিরি, আওয়ার কোজি নেস্ট, তাহিতা, বাসু, MVD ব্লগস। তো আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। তো আরও একজন আপু বাংলাদেশ থেকে মনে হয় কমেন্ট করেছিল, আপুর নামটা আমি এখানে পড়তে পারছি না। তো আপু লিখেছে যে আপু তোমার কিচেনটা খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগলো ভিডিওটা। তো আপু আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই এত দূর থেকে আমার ভিডিওটা দেখার জন্য আর এত সুন্দর একটা মূল্যবান কমেন্ট করার জন্য। আর এই তো ওদিকে ডাস্টিংটা সেরে নিয়ে এখন সার্ফের একটা কৌটো খালি হয়ে গিয়েছিল, সেটা ভরে নিলাম। এই সার্ফটা আমার স্টকেই রাখা ছিল, তাই ভাবলাম একদম ভরে নেই। আর এখন আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ একটু পরেই সন্ধে দিতে যাব। তারপরে এখন চলে এসেছি আবারও কিচেনে এই কাজটা সেরে নিতে। অনেক দিন ধরে তেল বানাবো করে আর বানানো হয়ে উঠছিল না, তো আজকে ভাবলাম ফাইনালি বানিয়ে নিই। আর আমার কাছে কিন্তু নারকেল তেলটা একদমই বাড়ন্ত হয়ে এসেছে, এইটুকুই ছিল। তো এর মধ্যে আমি একটুখানি ফ্ল্যাক্সিড, কারি পাতা আর একটুখানি লবঙ্গ, অ্যালোভেরা আর কালো জিরে, মেথি আর একটুখানি সাদা তিল দিলাম। তো আজকে প্রথমবারের জন্য তিল দিয়ে তেলটা বানাচ্ছি। এটা আমি খুব বেশিক্ষণ ফোটাবো না, 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে তারপরে ঠান্ডা করে নেব। আর এই যে এদিকে কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই কাঁচের জায়গার মধ্যে আমি একটুখানি অলিভ অয়েল নিয়ে নিলাম আর একটুখানি কাস্টার্ড অয়েল নেব। আর তারপরে এই তেলটা পুরোপুরিভাবে আমি এর মধ্যে দিয়ে দেব, মানে আজকে আমি ইনফিউজ অয়েল বানাচ্ছি। তো এর মধ্যে যে জিনিসগুলো এটা কিন্তু ছাঁকছি না, এভাবেই রেখে দেবো। আর প্রত্যেক দিন একবার একবার করে রোদে দেবো। এর ফলে না এর মধ্যে যে পুষ্টিগুণগুলো থাকে সেটা কিন্তু পুরোপুরি তেলের মধ্যে চলে আসে। অনেক সময় গরম করলে দেখা যায় অনেক কিছু পার্টিকেল নষ্ট হয়ে যেতে পারে, তো সেই কারণে প্রথমবার এরকম তেল বানিয়ে দেখছি। আর এই তেলটা আমি, আমার মেয়ে, হাজব্যান্ড সবাই মিলে ব্যবহার করছি, আর সবার কিন্তু খুব ভালো একটা ইম্প্যাক্ট পড়েছে। মেয়ের তো অনেক চুলও হয়েছে ছোট ছোট। আর এখন বাজার থেকে আনা কয়েকটা জিনিস একটুখানি গুছিয়ে নিচ্ছি। সাধারণত আমরা খুব একটা বেশি হরলিক্স খাই না, তো সেই কারণে ছোট ছোট পাতা কয়েকটা হরলিক্স কেনা থাকে, মাঝে মধ্যে ইচ্ছে করলে খাই দুজনে মিলে। আর আমাদের বাড়িতে যে চানাচুরটা আসে সেটা একটা স্পেশাল জায়গা থেকে নেওয়া হয়। আমার হাজব্যান্ডের অফিসে একজন কেউ কাজবাজ করেন, তো ওনার বাড়ির কাছে একটা ফ্যাক্টরি রয়েছে, তো সেখান থেকে ডাইরেক্ট আমরা চানাচুর বা ঝুড়ি এই সমস্ত জিনিসগুলো আনিয়ে থাকি। আর তার সাথে একটু মুড়িও আনা হয়েছিল, সব কিছু একদম গুছিয়ে রেখে দিলাম। আর এখানটায় ঠাকুরের জায়গাতে যে সমস্ত জিনিসপত্রগুলো রাখি, মানে ঠাকুরের শুকনো খাবারগুলো যে রাখি, সেই যে কৌটোগুলো আছে অনেক দিন ধরে ধোবো করে আর ধোয়া হয়ে উঠছিল না, কারণ এগুলো হচ্ছে সংসারের এক্সট্রা কাজ। আর সকালবেলা এই সমস্ত এক্সট্রা কাজে আমি একদমই সময় পাই না, তো আজকে ফাইনালি সময় পেয়েছি বলে ভাবলাম ধুয়ে রেখে দিই, কারণ সন্ধেবেলাতেই বিগ বাস্কেট থেকে কয়েকটা জিনিস অর্ডার দেওয়ার রয়েছে, তো সেগুলো আসবে। তো এখন ধুয়ে রেখে দিলে কাল সকালের মধ্যে শুকিয়ে যাবে, আর কাল সকালে আবার সব কিছু গুছিয়ে রেখে দিতে পারবো। এই যে ধোয়াধুয়ি মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর বর্ষাকালের জন্য জামা কাপড় তো প্রচুর কাচা হচ্ছে, তো ফাইনালি কিন্তু আজকে গিয়ে সমস্ত জামা কাপড় শুকিয়েছে, একদম ফোল্ড করে জায়গায় গুছিয়ে রেখে দিলাম।
কাল সকালে আবার হাজব্যান্ডের মর্নিং ডিউটি রয়েছে, তাই ভাবলাম ওর জামাগুলো একদম আয়রন করে হাতের কাছে রেখে দেই। আর যেহেতু সকালে উঠে এই সমস্ত কাজে আমি সময় পাই না, তাই চেষ্টা করি সন্ধ্যেতে এই কাজগুলো করে একদম গুছিয়ে রাখার জন্য। আর মেয়েরও কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো বাইরে পড়ে গেছিলো, তো সেগুলোকেও একদম আয়রন করে আলমারির মধ্যে রেখে দিচ্ছি। এই আলমারিটার মধ্যে আমাদের ডেলি ইউজের জামা কাপড় তো থাকেই, তার সাথে হাজব্যান্ডের এই অফিসে পরা জামাগুলোকে আমি এরকম হ্যাঙ্গারে করে হ্যাং করে দিয়ে থাকি, যাতে আমি আশেপাশে না থাকলেও ও ওর জিনিসপত্রগুলো বের করে নিতে পারে। আর এই যে রাতের খাবার নিয়ে এখন চলে এসেছি। দুপুরবেলা আজকে অনেক হেভি খাওয়া হয়ে গিয়েছিল, ফ্রাইড রাইস আর একটুখানি পনির করেছিলাম, তো সেই জন্য রাত্রেবেলা দুজনে একটু ফুচকা খেতে ইচ্ছে করলো। আর আমার একটু দই ফুচকা খেতে ইচ্ছে করেছিল, তাই দই ফুচকাও বানিয়ে এনেছি। আর বাড়ি আনতে আনতে দেখলাম একদম নরম হয়ে পাঁকের মতো হয়ে গিয়েছে। তো কোনো রকম খাওয়ার দাওয়া শেষ করে নিয়েছি, আর এখন প্রায় বেজে গিয়েছে 10টার মতো। বিগ বাস্কেট থেকে এই জাস্ট জিনিসগুলোকে ডেলিভার করে দিয়ে গেল এই মাসের আমার মাসকাবারির বাজার। যেহেতু আগের মাসে ডাল টাল অনেক কিছু কেনা হয়ে গিয়েছিল, তাই এই মাসে আর সেরকম কিছু লাগতো না। যেই কয়েকটা টুকটাক জিনিসপত্র লেগেছে সেগুলোই কিনেছি। এই যেরকম একটুখানি কিউই নিয়েছি, মেয়েকে আগের বারে একটুখানি কিউই দিয়েছিলাম, ও খেতে ভীষণ পছন্দ করেছিল, তাই ভাবলাম ওর জন্য কয়েকটা নেওয়া যাক। সাধারণত এই ফলটা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ, তাই সবসময় তো নিতে পারি না, মাঝে মধ্যে মেয়ের জন্য একটুখানি নিই। আর তার সাথে টুকটাক জিনিসপত্র, এই যেরকম একটুখানি হানি নিয়েছি। প্রথমবার এই শ্রী শ্রীর হানিটা আমরা ব্যবহার করছি। সত্যি বলতে কি ডাবরের হানির থেকে কিন্তু এই হানিটার কোয়ালিটি আমার মনে হলো অনেক বেশি ভালো। আর এই বাস্কেটের মধ্যে ঠাকুরের যে সমস্ত শুকনো খাবারগুলো থাকে সেগুলোকে একদম রেখে দিলাম। যেহেতু কৌটোটা আজকে ধুয়েছি, কাল সকালবেলায় একদম আজার করে নেব। আমি সাধারণত দু ধরনের সার্ফ ব্যবহার করে থাকি। এক তো এই সানলাইটটা ব্যবহার করি, তার সাথে কিন্তু সার্ফ এক্সেলটাও থাকে, যেটা ভালো জামা কাপড় কাচতে আমি ব্যবহার করি। আর রেগুলার ইউজের জন্য এই সানলাইটটা থাকে। প্রায় দুবার হয়ে গেল আমি কমফোর্টের এই বড় বড় পাউচগুলো ব্যবহার করছি। আগে এই প্লাস্টিকের কৌটোগুলো কিনতাম, কিন্তু এটার দাম একটুখানি বেশি, তাই এখন করে না পাউচ কিনে নেই আর এই প্লাস্টিকের মধ্যে ঢেলে একদম রেখে নেই। তো এই পাউচগুলো মোটামুটি আমার 6 মাস খুবই ভালোভাবে চলে যায়। তো এরকম ছোট্ট ছোট্ট টিপস ফলো করে যদি আমরা মাসকাবারি বাজারটা করে থাকি, তাহলে প্রত্যেক মাসে কিছু না কিছু আমাদের অবশ্যই সেভিংস হয়ে যাবে। প্রথমত প্রত্যেক মাসে সব কিছু জিনিস কেনার একদমই প্রয়োজন নেই, যেটা যতটুকু দরকার ততটুকু কিনে রাখা উচিত। কিন্তু কারোর ফ্যামিলিতে ছোট বাচ্চা কিংবা একটুখানি বয়স্ক মানুষ থাকলে তারা যে সমস্ত জিনিসগুলো খায় সেগুলো একটুখানি স্টকে রাখার প্রয়োজন পড়ে। যেরকম আমার মেয়ে মুগ ডাল আর এক ধরনের চাল খায়, তো ওটা কিন্তু আমি সবসময় একটু এক্সট্রা এনে রাখি। আর তাছাড়া আমি তেলটাও খুব চিন্তাভাবনা করে ব্যবহার করি। এই মাসে মেয়ের জন্মদিন রয়েছে বলে একটা তেল আমার এক্সট্রা আনা রয়েছে, তা না হলে 1 লিটার সাদা তেল আর 1 লিটার আমার সর্ষের তেল আনা থাকে। বেশি এনে রাখলে কি হয়, বেশি বেশি করে ব্যবহার করতে ইচ্ছে করে, যখন যেই জিনিসটা খেতে ইচ্ছে করে তখন কিন্তু বানিয়ে ফেলতে পারি। কিন্তু কম এনে রাখলে ইচ্ছে করলেও কিন্তু সেই জিনিসটা আমরা বানাই না, আর তাতে করে একটু না একটু আমাদের সেভিংস হয়ে যায়। আমি তেলের ক্ষেত্রে একটু বেশি কনসিয়াস থাকি, কারণ তেল বেশি আনা থাকলে ভাজাভুজি বেশি খাওয়া হয়ে যায়। সেই কারণেই আমি তেলটা কম আনি, তাতে করে আমার একটু হলেও সেভিংস হয়। আর এই যে এখন রাত্রে চলে এসেছি একটু শরবতটা ভিজিয়ে নেওয়ার জন্য। আমার জন্য একটু চিয়া সিড ভেজালাম, আর হাজব্যান্ডের জন্য একটু পালু আর মিষ্টির শরবত ভিজিয়ে রেখে দিলাম, আর তার সাথে একটু ড্রাই ফ্রুটস। তো আজকের ভিডিওতে এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর তার সাথে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।